মেধার পরিশ্রম দুর্নীতির কাছে লাথি খেলো, এটাই উনি চাচ্ছিলেন। তো মাইনে তো আর দিতে হবে না, তাহলে বেঁচে গেলাম আমি, মাইনে তো দিতে হবে না, একটু যা দু একটা কথা বলে দিই, ব্যাস সিম্প্যাথি হয়ে গেল। এই যে 25,753 জনের চাকরি গেল, এর দায়, নৈতিক দায় নিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে। নৈতিক দায় নিয়ে ওনাকে পদত্যাগ করতে হবে। ডবল ডবল চাকরি দেবো, আজকের বোঝা গেল এটা ওনার মনের কথা নয়। ওনার মনের কথা ডবল ডবল চাকরি খাবো। যারা চাকরি চলে গেছে এই দুর্নীতিগ্রস্ত ছাড়া, 5,303 জন ছাড়া, সবাইকে মাসে 40,000 টাকা করে দিন। যতদিন ওরা থাকবে 40,000 টাকা করে দিন। চায়না প্রোডাক্টের মতো সংখ্যালঘুদের ব্যবহার করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী যদি দুর্নীতির জন্য জেল খাটতে পারে, তাহলে আপনি কেন খাটবেন না? আপনাকে সম্মান রেখে বলছি, যেমন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান করি, মোদীকে সম্মান করি, আমি নাগরিক, ভারতীয় নাগরিক, বাঙালি, তাহলে আপনি আপনার পদত্যাগ করুন, হটিয়ে দিন এই মুখ্যমন্ত্রীকে। এখানে যদি চোর যদি ডাকাত বসে থাকে স্কুল সার্ভিস কমিশনে, তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশনে আরো মহা ডাকাত বসে আছে। 2016 এসএসসি 26,000 প্রায় 26,000 চাকরিজীবী যারা ছিলেন, তাদের মূলত দেখা গেল সুপ্রিম কোর্টের তরফ থেকে একেবারে প্যানেল বাতিল করে দেওয়া হলো। হাইকোর্টের যে সিদ্ধান্ত, যে নির্দেশ, সেই রায়কেই একেবারে বহাল রাখলেন। কিভাবে দেখছেন পুরো বিষয়টা? প্রথম কথা, এই যে 25,753 জনের চাকরি গেল, এর দায়, নৈতিক দায় নিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে। নৈতিক দায় নিয়ে ওনাকে পদত্যাগ করতে হবে। কেন পদত্যাগের সঙ্গে সম্পর্ক? যে মুখ্যমন্ত্রী চাকরি দিতে পারে না, সেই মুখ্যমন্ত্রী কিভাবে চাকরি খেয়ে নিতে পারে? এবং 2021 যে বিধানসভায় উনি চিল্লে কি বলেছিলেন, ডবল ডবল চাকরি দেবো, আজকের বোঝা গেল এটা ওনার মনের কথা নয়। ওনার মনের কথা ডবল ডবল চাকরি খাবো। আজকের কোর্টের কাছে, কোর্টের যে রায় আমার হাতে চলে এসেছে 41 পাতার, দুটো যে মাননীয় বিচারপতিরা দুটো কথা বলেছেন, পশ্চিমবঙ্গের সবার জানা উচিত সেটা। এবং তখন বুঝতে পারবে যে স্কুল সার্ভিস কমিশন না, ওটা হচ্ছে কি সুপার স্ক্যাম কমিশন, সেটা সবাই জেনে যাবে। একটা জায়গায় বলেছে যে টেন্টেড বিয়ন্ড রিপেয়ার, এর বাংলা করলে হয় এত ক্ষতিগ্রস্ত যে যা সারানো সম্ভব নয়। মাননীয় প্রধান বিচারপতিদের মন্তব্য, এত ক্ষতিগ্রস্ত করেছে যে যার সারানো সম্ভব নয় প্যানেল। 2 নম্বর একটা জায়গায় বলেছে লেজিটিমেসি অ্যান্ড ক্রেডিবিলিটি অফ সিলেকশন প্রসেস, অর্থাৎ আপনাদের বৈধতা, বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে গেছে। তাহলে স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গের বাইরে নয়, আপনারই পশ্চিমবঙ্গে আছে, এবং সেখানে এই দুর্নীতি হয়েছে। দুর্নীতির জন্য অনেকে জেল খাটছেন। আপনি এর দায় নেবেন না কেন? আপনাকে দায় নিতে হবে। এবং আজকের রাতে তো আপনার ঘুম হারাম হয়ে গেছে। এবং বলে দিচ্ছি, আমি হিন্দু মুসলিম কোনোদিন করিনি, এর ভিতরে তো অন্তত পক্ষে 4 থেকে 7,000 মুসলিম ছেলে মেয়ে আছে। আপনি যে বড় মুসলিম প্রীতি দেখান, তাহলে এখানে তো মুসলিমরাও হচ্ছে কি তাদের চাকরি চলে গেছে। যারা লোকের বাড়িতে কাজ করে পড়াশোনা করেছে, এমন অনেক ছাত্রছাত্রী আমার জানা আছে, তাদের চাকরি খেয়েছে। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী, এই যে সংখ্যালঘুদের প্রতি আপনার এই চায়না ভালোবাসা, মানে কি টেকসই নেই। চায়না প্রোডাক্টের মতো সংখ্যালঘুদের ব্যবহার করেছেন। আর 25,753 জনের যে চাকরি গেছে, আপনি অবাক হয়ে যাবেন। মানুষ জানুক এটা, 17 রকম উপায়ে দুর্নীতি হয়েছে। একরকম 17 রকম ভাবে দুর্নীতি, একরকম ভাবে করলে যদি জেনে যায় 17 রকম ভাবে দুর্নীতি করেছে। কেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি জানেন না? সবই তো জানতেন। আপনার জন্যেই নিশ্চয়ই ওই যে পরেশ অধিকারী একটা পার্টি থেকে এখানে চলে এসে মন্ত্রিত্ব পেয়ে গেল, বিনিময়ে কি হলো, তার মেয়ে চাকরি হলো, 4 মেয়ের চাকরি চলে গেল। এবং কতটা কাঁচা কাজ দেখুন। আর সুপ্রিম কোর্ট কেন সবারই চাকরি দিয়ে দিল? তার কিছু করার ছিল না। যে প্রথমে এই স্কুল সার্ভিস কমিশন একরকম লিস্ট দিয়েছে অযোগ্যদের, তারপরে হচ্ছে রাজ্য সরকার একরকম দিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ আরেক দিয়েছে, তারপরে
স্কুল সার্ভিস কমিশন কত দিল? 5,485 জন, এরা অযোগ্য। হিয়ারিং শেষ, হঠাৎ গিয়ে বলল 5,303 জন একদম কারেক্ট। এইটাই ঠিক। 182 জন রাতারাতি কোথায় গেল? কোন জাদু বলে? কাকে টাকা দিয়েছে? তাহলে মাননীয় বিচারপতিরা বুঝে গেছেন যে এরা অনেক কিছুই জানে, আর চুপি সব কিছু লুকিয়ে রেখেছিল। আপনাদের জানা উচিত, বা সবার জানা উচিত, যখন আমি ওই স্পেশাল স্পোক্সপারসন ছিলাম তখন আমার সঙ্গে বিতর্ক বেঁধেছিল একটাই কারণে, যে আমি শিক্ষক। এখানে আপনারা স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, দুর্নীতিবাজদের বার করুন, আগে অফিস থেকে বার করুন, এবং যারা এইভাবে চাকরি পেয়ে তাদের আগে বার করুন। কারণ আমি স্পেশাল শিক্ষক, কম্পিটিটিভ এক্সামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, বাংলার ছেলে মেয়ের সঙ্গে। আগে এটা করুন। আমার সঙ্গে রীতিমতো তরকারে 11খানা চিঠি দিয়েছি, 11খানা চিঠি দিয়েছি সর্বোচ্চ জায়গায়। সেদিন আমার কথাটা খারাপ ছিল, এবং আমাকে কি বললেন? রাজনীতি করতে শিখুন। আমি শুনুন, আমি রাজনীতি করতে এখানে আসিনি। যে কেউ বলেছে উপর মহলে রাজনীতি করতে শিখুন, তবে রাজনীতি করতে আমাকে এখানে নিয়ে আসেননি। সমস্যার সমাধানগুলো কিভাবে করা যায়, এই উপরে কিভাবে টিভিতে ডিবেট করতে হয়, তার উপরে আমাকে নিয়ে এসেছেন। মাদ্রাসাতে কি দুর্নীতি হচ্ছে এটা জানেন না? স্কুল সার্ভিস কমিশন যারা জানেন, মাদ্রাসার একটি ছোট কথা বলছি। ধরুন কবিতা 55, কবিতা 90 পেজ, কিন্তু ওরা নেবে সবিতাকে। এখন সবিতার নিতে গেলে কবিতার নাম্বার কমাতে হবে। কি করে কমাবে? কবিতার হচ্ছে গিয়ে ধরুন 6-এর দাগে উত্তর দিয়েছে, এ গোল করেছে, তাহলে কবিতার এর পাশে আবার বিটাকে গোল করেছে, হলো। এইভাবে অনেকগুলো কমিয়ে দিয়েছে। এবারে ওখানে নেগেটিভ মার্ক তাহলে অনেকগুলো কমে এসছে, এ আগে চলে গেছে। এটা কি হয়েছে? সেন্ট্রাল যে ফরেন্সিক সেখানে পাঠিয়ে দিয়েছে, তারা বলেছে এই দুটো গোল করা একজনের নয়। ভাবুন আপনি, এটা মাদ্রাসায়। আর স্কুল সার্ভিস কমিশনে যা করেছে, সেখানে পরিষ্কার করে সংবিধান লঙ্ঘন করেছে। পুরো রায়ে পড়ে বলছি, 14 নম্বর এবং 16 নম্বর ধারা পুরোপুরিভাবে মাটিতে মিশিয়ে দিয়েছে এই সরকার। সেটা রায়ের মধ্যে বলেছে যে 14 নম্বর ধারা, অর্থাৎ আইনের চোখে সবাই সমান, ইনি আইনের চোখে কারোর সমান হতে দেয়নি, সেখানে অযোগ্যদেরও চাকরি দিয়েছে। 16 নম্বর ধারায় বলেছে চাকরিতে সবার সাম্যের অধিকার, সেখানে কারোর সাম্যের অধিকার দেয়নি। বলছে আমরা কি করতে পারি? আর তখনই আমি বলেছিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়টা মেনে নিন, যে কজন যাচ্ছে চলে যাক, এইবারে নতুন বিজ্ঞপ্তি দিন। আমার কথাটা শুনেনি। আমি তখন বলে এসেছিলাম আমি রাজনীতিবিদ তৈরি করি। আপনারা রাজনীতিবিদরা কটা শিক্ষক তৈরি করেছেন আমার মতো? আজকের সেই শিক্ষকদের চাকরি চলে গেল, ফের আবার আজকের বলছে সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল, এই কংগ্রেস, বিজেপি এসব করিয়েছে। এতটা একজন মুখ্যমন্ত্রী কিরকম ভাষা এটা? ছেলেমেয়েরা কাঁদছে। আমার কাছে বহু ছেলে মেয়ে, তারা একটা পয়সা দেওয়ার ক্ষমতা নেই, তাদের চাকরি চলে গেছে। তাহলে এই 5,000 একটা কথা আপনার মধ্যে জানাতে চাই, 5,303 জনের যে লিস্ট দিয়েছে, এরা তো টাকার বিনিময়ে চাকরি হয়েছে সেটা বলে দিয়েছে। তাহলে তাদের সাজা হলো, তারা যাদের টাকা দিয়েছে তাদের ব্যবস্থা করছেন না কেন মাননীয় মুখ্যমন্ত্রী? আজকে রাতারাতি তাদের ডেকে অ্যারেস্ট করান, বলুন কারা টাকা নিয়েছে, সৎসাহস থাকলে বলুন। এই রকম ভাবে রাজ্যের ছেলে মেয়েদের সঙ্গে প্রতারণা করাটা একদম ঠিক হয়নি। কারণ আজকের ছেলেমেয়েরা যতই কান্নাকাটি করুক, যাই করুক, যে অ্যাপয়েন্টিং অথরিটি যারা এবং যে পরীক্ষা নিয়েছে, তারা দুজনে মিলে বলেছে এর মধ্যে গরমিল আছে। 17 রকম উপায়ে দুর্নীতি, আপনি ভাবুন। তাহলে এই যে মুখ্যমন্ত্রী যে বড় বড় কথা বলেন যে হ্যাঁ আমি তোমাদের পাশে আছি, আমি তোমাদের সঙ্গে আছি, এসব মুখ দেখানো কথা। যদি হতো তাহলে তাড়াতাড়ি সমস্যার সমাধান করে দিত, অন্যায় আর ন্যায় আলাদা করে দিত। কিন্তু উনি ন্যায়কে অন্যায়ের সঙ্গে মিশিয়ে দিয়ে পশ্চিমবঙ্গ আজকের কোনো বাইরের স্টেটে আমি যেতে পারবো না। যদি বলি আমি পশ্চিমবঙ্গে থেকে এসছি, তাহলে বলবো 26,000 চাকরি যাওয়ার ওই রাজ্যের বাসিন্দা আপনি,
আমাকে মুখে কালি দিয়ে ছেড়ে দেবে, তাহলে রাজ্যের সম্মানটা, বাঙালিদের যে মাথা উঁচু করে সারা বিশ্ব ঘুরে বেড়াতাম আমরা, আমাদের সম্মানটা আজকের উনি কোথায় রেখেছেন? হ্যাঁ, রাত্রে ওনার ঘুম হারাম হবে, এটা শিওর। জানি না আবার কালকের কোথায়, এখান থেকে কোথায় উড়োজাহাজ পায় ঠিক করে সেখানে আবার পালিয়ে যাবেন। যান পালিয়ে, যেখানে খুশি, সমস্যার সমাধান করতে পারবে না। সুপ্রিম কোর্ট যখন বলে দিয়েছে, আবার কি সমস্যা, আবার কি এর সমাধান করবেন? আরে 3 মাসের মধ্যে সব কিছু করবে? 3 মাসের মধ্যে করা অসম্ভব, এবং সেটা যে সঠিকভাবে হবে তার গ্যারান্টি কোথায়? মুখ্যমন্ত্রী বলছেন তিনি সময় পাননি, আজকে বলেছেন সাংবাদিক বৈঠকে। কি সময় পাননি? বাছাই করার। বাহ 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 বাহ। হ্যাঁ, শুনুন, ওই যে ছেলেমেয়েরা যারা ওখানে, যাদের চাকরি গেছে, ওয়াই চ্যানেলে বসছিল, ওখানে আমি একটা ছাত্র, সে প্রাক্তন ছাত্র যে মারা গেছিল না, ওখানে সে হার্ট অ্যাটাক করেছিল, সে আমার প্রাক্তন ছাত্র, আমি তার শান্তি কামনা করার জন্য মালা নিয়ে গেছিলাম। তখন ওয়াই চ্যানেল আর বসেছিল, যেহেতু ওরা অনেকে আমার চেনে জানে, বইপত্র পড়েছে বা কেউ পড়েছে, আমাকে বসতে বলে অনেক কিছু কথাবার্তা বললো। তখনই যখন শুনলাম যে ওরা ব্রাত্য বসুর কাছে যাবেন, তখন আমি বুঝে গেলাম এদেরকে একটা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হবে। ব্রাত্য বসু ওদের কি বলল? তোমাদের চাকরি যাবে না, আমরা বাছাই করে ঠিক দিয়ে দিচ্ছি। তাহলে এটা কি হলো আজকের এটা কি করলেন? অর্থাৎ আজকের এই যে 10:30টার সময় যা হলো, সারা ভারতবর্ষের এটা একটা কলঙ্কের ইতিহাসে লেখা থাকবে। বাংলা, ত্রিপুরায় গেল 10,000 চাকরি, তখন খুব বলেছিলেন সিপিএম এর সময় গেছে, দেখো সিপিএম, বিজেপি এসে বলেছিল আমরা এটাকে করে দেবো, করতে পারেননি। ত্রিপুরার মতো এই রাজ্যের অবস্থা হবে কি? আরো বেশি, এ তো আরো 25,000 অলরেডি হয়েই গেছে। 26-এর বিধানসভায় ভোটের রাজনীতিকে মানুষ দেখবে এবার। এই যে দেখুন, এইবারে বলবো, এই যে 26,000, এছাড়া আরো অনেকের চাকরি চলে যেতে পারে মাদ্রাসা বা স্কুল, প্রাইমারিতে। এখন তো হতে পারে, আমি এটা বলছি, যেটা কোর্ট রায় দেবে সেটা আমাদের মেনে নিতে হবে। আমি তো বললাম ওর ভিতরে অনেক যোগ্য ছিল, কিন্তু যখন তুমি আলাদা করে দাওনি, তো কোর্টের নিয়মে যা হয় সেটাই হয়েছে। কোর্টকে দোষ দিয়ে লাভ নেই, মানুষকে দোষ দিয়ে লাভ নেই। তোমার অথরিটি সেটাকে বেছে দেয়নি, তার জবাবদিহি কে করবে? সময় পাননি মানে? এত 1 বছর ধরে হচ্ছে, 1 বছর ধরে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে 1 বছর ধরে হচ্ছে, আর বলে আমি সময় পাইনি। এখনো পর্যন্ত অসত্য কথা বলে যাচ্ছে। এই সব ছেলে মেয়েদের চোখের জলের কি কোনো মূল্য নেই? আমি তো ওই জন্য বললাম, দয়া করে আপনি আপনার পথ ছেড়ে দিন। আপনাকে সম্মান রেখে বলছি, যেমন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান করি, মোদীকে সম্মান করি, আমি নাগরিক, ভারতীয় নাগরিক, বাঙালি, তাহলে আপনি আপনার পদত্যাগ করুন। এদের জন্য আমি কোনো রাজনীতির জন্য বলছি না, গদির জন্য বলছি, কোনো কিছুর জন্য বলছি না, যে আসবে আসবে, কিন্তু এতগুলো ছেলে মেয়ের জীবন যে শেষ হতে চললো, কার জন্যে? উনি কাকে দায় দেবেন বলুন? কার জন্যে? কে করেছে এটা? তাহলে ওনার গাফিলতির জন্য হয়েছে। আসলে কি, মেধা আর পরিশ্রম, মেধা আর পরিশ্রম আজকের ব্যর্থতার কাছে লাথি, আজকের দুর্নীতির কাছে লাথি খেলো। মেধা আর পরিশ্রম দুর্নীতির কাছে লাথি খেলো। অর্থাৎ বাংলায় যে মেধা এবং পরিশ্রমের কোনো স্থান নেই, সেটা এই রায়ের মাধ্যমে আমরা প্রমাণ পেলাম। মাদ্রাসায় পাচ্ছি, প্রাইমারি তো এরমভাবে প্রমাণ পাচ্ছি আমরা। তাহলে এই রাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে? এবং হয়তোবা আপনি প্রশ্ন করবেন, স্কুল তো ফাঁকা, তাহলে কি হবে? এটাই উনি চাচ্ছিলেন। তো মাইনে তো আর দিতে হবে না, তাহলে বেঁচে গেলাম আমি, মাইনে তো দিতে হবে না, একটু যা 2-1টা কথা বলে দিই, ব্যাস সিম্প্যাথি হয়ে গেল। আজকের আমি ফিউরিয়াস কেন? এই সব ছেলে মেয়েদের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। তাহলে তাদের জীবন চলে যাবে এবং তাদের প্রায় শেষ অবস্থা। তাহলে টাকা তো এদিক ওদিক করে জোগাড় করেছেন এই যে ওখান থেকে, তাহলে এই যারা চাকরি চলে গেছে, এই দুর্নীতিগ্রস্ত ছাড়া 5,303 জন ছাড়া সবাইকে মাসে 40,000 টাকা করে দিন। যতদিন ওরা থাকবে 40,000 টাকা করে দিন, কারণ আপনার জন্য চাকরি গেছে। স্কুল সার্ভিস কমিশনের সবার অভিভাবক ভূমিকা আপনি, এবং আমি জানি ওই স্কুল সার্ভিস কমিশনে যারা বসে আছেন তারা ওই আইন ফাইন কিচ্ছু জানে না, সুপার নিউমারি পোস্ট।
এর সঙ্গে আমি বামফ্রন্টের সময় এই স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যুক্ত, 2001 থেকে যুক্ত। বামফ্রন্টকে আজকে সরাসরি তিনি অভিযোগ করেছেন, মানে দোষ দিয়েছেন এক কথায় বলতে। শুনুন, আমি নিজে চোখে কাজ করেছি, নিজে কাজ করেছি বলে বলছি, আপনাদের সামনে চ্যালেঞ্জ নিয়ে বলছি, বামফ্রন্ট কোনোদিনই দুর্নীতি করেনি স্কুল সার্ভিস কমিশনে। আমার চোখের সামনে দেখা কোনোদিন করেনি। স্কুল সার্ভিস কমিশনের আগে কি হচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু তাকে দোষ দিচ্ছে কেন? শুনুন, বামফ্রন্ট খারাপ, বিজেপি খারাপ, আপনি ভালো হবেন না কেন? আপনি ভালো হয়ে দেখান, কি ভালো কি সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে। একটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে তিনি কিন্তু একেবারে আজকে পার্থ চট্টোপাধ্যায়ের কথা কিন্তু উল্লেখ করেছেন যে উনি তো জেলে রয়েছেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থার পুরো যারা মাথা তারা প্রত্যেকেই জেলে, তারপরেও কিভাবে মানে বলতে পারেন একজন মুখ্যমন্ত্রী হিসেবে? অ্যাকচুয়ালি উনি জেলে যে কোনো সময় যেতে পারেন, সেইটার প্রিমনিশন দিচ্ছে। যে যা ভাবে না তাই ঘটে, যে যা করবে না তাই ভাবনার মধ্যে থাকে। যে পার্থ চ্যাটার্জি যদি জেলের মধ্যে থাকেন, পুরো শিক্ষা দপ্তর যদি জেলের মধ্যে থাকেন, তাহলে আপনি কেন বাইরে থাকবেন? দিল্লির মুখ্যমন্ত্রী যদি দুর্নীতির জন্য জেল খাটতে পারে, তাহলে আপনি কেন খাটবেন না? আজকের 25,000 ছেলে, 25,753 জনের ছেলের ভবিষ্যতের দায় কে নেবে? তাদের বাবা মা বৃদ্ধা, ওষুধ কেনার পয়সা নেই, তারা লোন করেছে, ছেলে মেয়ে আছে তাদের, তাহলে তাদের কি হবে? আজ স্কুলগুলো কি হবে? শ্মশানের মতো হয়ে গেছে। অনেক তো হয়ে গেছে, এবার আর এরা চলে গেছে। এই তো একটা স্কুল থেকে এক হেডমাস্টারমশাই ফোন করলেন, 14 জন চলে গেছে, ঠিক 12টা নাগাদ 14 জন চলে গেছে কান্নাকাটি করে। তাহলে তাদের দায়বদ্ধতা কে নেবে? এই সরকারকে তো নিতেই হবে, নাকি বিজেপি নেবে? এই নেবে। আপনার রাজত্বে হয়েছে, তাহলে আপনাকেই, আপনি প্রশাসনিক প্রধান, আপনি কি করছিলেন তখন? বলুন কি করছিলেন আপনি? আজকের হঠাৎ করে সাংবাদিক সম্মেলন করলেন আর সময় পাইনি, মানে কতটা যে অসত্য কথা বলেন সেটা ওই লন্ডন সফরে বুঝে গেছি। এবং ওই যে 2016 সালে ডবল চাকরি, তো 2021-এ ডবল চাকরি দেবো, আজকের বোঝা গেল এই গরিব, অসহায়, মধ্যবিত্ত, পরিশ্রমী মেধার মূল্য দিলেন না আপনি, দুর্নীতিকে আপনি সাপোর্ট করে গেলেন। ত্রিপুরায় যে ঘটনা ঘটেছিল, তারপর সরকার পরিবর্তন পরের বছর দেখেছিল, এই ঘটনায় কি সরকার পরিবর্তন হতে পারে, কি বলবেন? দেখুন, এবারে এই যে যাদের চাকরি গেছে তথা সাধারণ মানুষ, তাদের সদিচ্ছার অভাব, তারা যদি সদ্বুদ্ধি সম্পন্ন মুক্তি নিয়ে আসেন, আমি মানুষকে রেসপেক্ট করেই বলছি, কে কাকে ভোট দেবে তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই অবস্থায় আমরা চোখে দেখতে পাচ্ছি, তাহলে আপনার ছেলেমেয়েরা তো বড় হচ্ছে, আপনার ছেলেমেয়েরা তো চাকরি পাবে, চাকরি পরীক্ষা তারা প্রতিষ্ঠিত হওয়ার জন্য তো পড়াচ্ছেন, তাহলে এদের দেখে আপনাদেরও তো একটু বিবেক কাঁদবে না? তাহলে আপনারা কেন পথে নামবেন না? আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের সিকিউরিটি অ্যান্ড সেফটির জন্য আপনারাও পথে নামুন, গণতান্ত্রিক উপায়ে হটিয়ে দিন এই মুখ্যমন্ত্রীকে। আবার বলছি, আমি বিজেপি করি না, সিপিএম করি না, কংগ্রেস করি না, তৃণমূল করি না, আমি এখন ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কেন হচ্ছে কে ওনার কোন নীতিতে, কোন যুক্তিতে উনি ওনার পদে থাকবেন? দু একজনের চাকরি নয়, এবং কি বলেছে যে একজনের জন্য, তাই না, অনেকের চাকরি যাবে। আচ্ছা, নামতাটা একটু শিখতে বলে আমি আপনাকে অনুরোধ করে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী, নামতাটা আবার শিখুন। একজন 5,303 জনকে বলছে একজন, হিসেবটা তো আপনারাই দিয়েছেন। কোথায় একজন আর কোথায় 5,303 জন বলুন তো? অর্থাৎ সুপ্রিম কোর্ট বলেছেন পরিষ্কার করে যে টেন্ডার দেওয়া হচ্ছে সেটা অবৈধ, কোনো ওএমআর সিট নেই, সেটা ওই মোট 17 রকম উপায়ে, 17 রকম বলতে গেলে আজ রাত শেষ হয়ে যাবে। 17 রকম কি শুনলে অবাক হয়ে যাবেন? মাদ্রাসাতে ওরকম বললাম, এখানে 17 রকম, মানে আপনি অবাক হয়ে যাবেন কিভাবে দুর্নীতিটা করেছে। তাহলে এখানে যদি চোর যদি ডাকাত বসে থাকে স্কুল সার্ভিস কমিশনে, তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশনে আরো মহা ডাকাত বসে আছে, যে একইভাবে একই পদ্ধতিতে করেছে। আপনি জানেন না মাদ্রাসা সার্ভিস কমিশনে এটা হচ্ছে কার আন্ডারে? সংখ্যালঘুর আন্ডারে। তা আপনি তো তার মন্ত্রী, তা আপনি সব জানেন না? আপনার ওখানে ওই হচ্ছে স্কুল সার্ভিস কমিশনে, আপনি পার্থ দাদা সেকেন্ড ইন ম্যান ছিলেন, তাহলে আপনারা সব জানেন না? এই সব ঘটেছে, এই সব জানেন না আপনি? তাহলে এই রাজ্যের পক্ষে উনি বেমানান বলে আমি মনে করছি।
একেবারে এই রাজ্যের শান্তিপ্রিয় বাংলার মানুষের জন্য, সভ্য সংস্কৃতি সম্পন্ন ছাত্রছাত্রী তথা মানুষের কাছে উনি বেমানান। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।